দূষণের মাত্রা ছাড়িয়ে শীতলক্ষ্যার পানি হয়ে পড়েছে শোধনেরও অযোগ্য। চাহিদা মেটাতে পদ্মা মেঘনার পানি ব্যবহারের উদ্যোগ স্থায়ী সমাধান নয় বলছেন বিশেষজ্ঞরা। পরিবেশ দূষণ রোধে ইটভাটা সংক্রান্ত আইন হলেও নেই বাস্তবায়নের কার্যক্রম। বৈধ আর অবৈধতার দোলাচলে দেশের ভাটাগুলো। সরকারের সিদ্ধান্তহীনতাকেই দুষছেন পরিবেশবিদরা। হিলি স্থলবন্দর দিয়ে বাড়ছে ভারত থেকে পাথর আমদানি, গড়ে উঠেছে কেনাবেচার বিশাল বাজার, বাড়ছে সরকারের রাজস্ব আয়ও। বগুড়ার হাট বাজারে আলুর দাম কমে যাওয়ায় কৃষকরা বিপাকে। মড়কে ফলন কম হওয়ার পাশাপাশি মূল্য না পাওয়ায় উঠছে না উৎপাদন খরচই। এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শিশুদের বিনোদনের রাইডার পার্ক, টিকিটের মূল্য সন্তুষ্ট অভিভাবকরা। আরও বড় পরিসরে আয়োজনের দাবি দর্শনার্থীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবীর রূপল। শীতলক্ষ্যা নদীর পানি এতটাই দূষিত হয়ে পড়েছে যে তার শোধন করতে পারছে না সায়দাবাদ পানি শোধনাগার। এতে প্রতিদিন রাজধানীতে ছড়িয়ে পড়ছে নোংরা ও দূষণযুক্ত অস্বাস্থ্যকর পানি। বিশুদ্ধ পানির সংকটে ভোগান্তির শিকার হচ্ছে নগরবাসী। এই পরিস্থিতিতে ওয়াসা শীতলক্ষ্যার পরিবর্তে পদ্মা ও মেঘনার পানি আনার উদ্যোগ নিলেও তা স্থায়ী সমাধান নয় বলে মনে করছেন গবেষকরা। তারা বলছেন, ঢাকার চারপাশে নদী দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া না হলে অদূর ভবিষ্যতে পানি সংকট ভয়াবহ আকার ধারণ করবে। বিস্তারিত সালাউদ্দিন সুমনের রিপোর্ট। জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখে পানি, কিন্তু এই পানি যখন দূষিত হয়ে পড়ে ডেকে আনে মরণ। তাই ঝুঁকি এড়াতে প্রতিদিন এভাবেই সরাসরি ওয়াসার পাম্প থেকে পানি সংগ্রহ করে রাজধানীর বাসাবো, খিলগাঁও, গোপীবাগ সহ বেশ কয়েকটি এলাকার মানুষ। বাসাবাড়িতে পাইপলাইনে সরবরাহ করা পানির মান নিয়ে বিস্তর অভিযোগ তাদের। বাসার পানি সব খারাপ, লাইন খারাপ, পানি খাইতে পারে না, গন্ধ করে, দুর্গন্ধ করে। পানি যদি খাওয়া যেত পাম্পে কেউ আসতো না। ঢাকা জনবহুল এক ব্যস্ত শহর। এই বিপুল সংখ্যক মানুষের মোট চাহিদার ৭৮% পানি ভূগর্ভ থেকে উত্তোলন করে যোগান দেয় ঢাকা ওয়াসা। শীতলক্ষ্যা নদীর পানি শোধন করে সরবরাহ করা হয় বাকি ২২%। বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকার চারপাশের নদীর পানি নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করছেন একদল গবেষক। তারা বলছেন, অতি দূষণের কারণে শীতলক্ষ্যার পানি আর শোধন করতে পারছে না সায়দাবাদ শোধনাগার। ফলে প্রতিদিন পাইপলাইনে রাজধানীর বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে অস্বাস্থ্যকর পানি। এটা যে দূষণ মাত্রাটা প্লান্ট ক্যাপাসিটির ঊর্ধ্বে, রিমুভাল ক্যাপাসিটি এটা এক্সিড করে গেলে সেটা আর বেশি দিন সাস্টেইন করতে পারবে না। গবেষণার তথ্যমতে দূষণের কারণে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগ সহ ঢাকার আশপাশের ৬টি নদীর পানি শোধনের অযোগ্য হয়ে গেছে। এসব নদীর পানিতে অক্সিজেনের মাত্রা ক্রমেই শূন্যের কোঠায় নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক হারে বাড়ছে অ্যামোনিয়া, আর্সেনিক, নাইট্রেট, সালফেট, ফসফেট, ক্যাডমিয়াম ও মার্কারি সহ বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি। বাস্তবতা বিবেচনায় নিয়ে শীতলক্ষ্যার পানি শোধন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। চাহিদা মেটাতে মেগা প্রকল্পের আওতায় পদ্মা ও মেঘনার পানি আনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকার পাশে 4টা অপূর্ব সুন্দর নদী থাকা সত্ত্বেও কিন্তু আমরা পদ্মা থেকে পানি আনছি। কেন? আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে দূষণ। তবে আমরা আশাবাদী যে কোনো একদিন হয়তো আর বুড়িগঙ্গা দূষণ মুক্ত হবে এবং সেই দিন আমরা বুড়িগঙ্গা থেকেই পানি আনবো। এইটা কিন্তু পার্মানেন্ট সলিউশন না। আপস্ট্রিমের রিভারের যদি পলিউশন কন্ট্রোল না করেন তাহলে ডাউনস্ট্রিমে তো বেশি দিন থাকবে না। সোর্স ওয়াটারের পলিউশন যদি কন্ট্রোল না করি আমরা ডেফিনেটলি সংকটের মধ্যে পড়ব। এরপরও ২০২১ সাল নাগাদ মোট চাহিদার ৭০% নদীর পানি ও মাত্র ৩০% ভূগর্ভস্থ পানি সরবরাহের লক্ষ্য রয়েছে ওয়াসার। ২০৫০ সাল নাগাদ ঢাকা মহানগরীর জনসংখ্যা ২.২ কোটি ছাড়ে যাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সেই সময়ে সুপেয় পানির চাহিদা মেটাতে এখনই এই নদীগুলোকে কাজে লাগানোর বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের তাগিদ দিচ্ছেন তারা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। স্রোতের তোড়ে ভেঙেছে নদীর কিনারা, ধস নেমেছে রাজশাহী শহরের প্রতিরক্ষা বাঁধে। উজান থেকে নেমে আসা পদ্মা নদী ভাঙতে ভাঙতে ঘেঁষে এসেছে মূল শহরের পাশে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও উজানে বিভিন্ন বাঁধ দুর্বল হয় নদীর দিক পরিবর্তনের ফল এটি।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার দাবি শহর তীরকে ঘিরে সংস্কার, নতুন প্রকল্প বাস্তবায়ন এবং নদী ড্রেজিং করা হবে। আব্দুল সালামের তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। ধীর প্রবাহের এই পদ্মা নদী গেল বর্ষায় হয়ে ওঠে ভয়ঙ্কর। বর্ষায় ভারত ফারাক্কা বাঁধের অধিকাংশ গেট খুলে দিলে রাজশাহী শহরের পাশ ঘেঁষে বিপদসীমার মাত্র 1.26 মিলিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীর পানি। কুণ্ডুলি পাকিয়ে তীব্র স্রোত আঘাত হানে 23 বছরের পুরনো শহর প্রতিরক্ষা তীরে। এতে বিপজ্জনক হয়ে ওঠে 7 বছর ধরে সংস্কার অভাবে থাকা শহর রক্ষা বাঁধ। ফাটল ধরে নদীর টি বাঁধে, ভাঙন দেখা দেয় শহর তীরের পাচানি, জিয়ানগর, বুলনপুর, সোনাইকান্দি সহ 7টি স্থানে। গেল 1 দশকে উজান থেকে নদী ভেঙে শহরের দিকে এসেছে প্রায় 600 মিটার। এই অবস্থাকে উজানে বাঁধের দুর্বলতায় নদীর দিক পরিবর্তন বলছেন এই ভূতত্ত্ববিদগণ। নদীর প্রবাহ এবং সে নদীর প্রবাহের সাথে সে সিল্টের পরিমাণ কত, এবং সাধারণত এরা যেদিকে সফট সেডিমেন্ট থাকে সেদিকে সে ভাঙার চেষ্টা করে। আঘাতের প্রকৃতিটা তার কত ম্যাগনিটিউডে সে আঘাত করবে এটা নির্ভর করছে নদীতে কতটুকু পানি প্রবাহ আসছে। নদীর পানি শুকালেও সংস্কার কাজ শুরু না হওয়ায় আগামী বর্ষায় বাঁধ ভেঙে বন্যার শঙ্কা দানা বেঁধেছে নগরবাসীর মনে। নদী দূরে ছিল, আস্তে 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 শহরের দিকে আপনার ঢুকে যাচ্ছে। এটা ভাঙতে তো সময় লাগলো, মেন বাম তো ভাঙতে সময় লাগবে না, তখন শহর কি করে রক্ষা করবে? ছেলে পেলে নিয়ে ঘুমিয়ে থাকতে খুব ভয় লাগে, কখন এসে ঢুসে ভেঙে যাবে। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলছেন নদী ড্রেজিং ও 286 কোটি টাকার নতুন প্রকল্প বাস্তবায়ন হবে এবছরই। সোনাইকান্দি থেকে বুলনপুর পর্যন্ত রাজশাহী মহানগরী কে রক্ষা করার জন্য একটা বাঁধ নির্মাণ করা হবে। তার সাথে সাথে 6 কিলোমিটার আমরা নদী ড্রেজিং করব। আমাদের নিউ কনসেপ্টে আছে যে আমরা শুধু রিবেটমেন্ট করেই এখন আমরা ক্ষান্ত হচ্ছি না, আমরা রিভার ম্যানেজমেন্টে যাচ্ছি, রিভারকে ম্যানেজ করার জন্য। জেলা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে 445 কোটি 28 লাখ টাকার প্রকল্পে পদ্মা নদীর শহরাংশ সহ চারঘাট ও বাঘা এলাকায় তীর প্রতিরক্ষা ও নদী ড্রেজিং বাস্তবায়ন করা হবে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। চট্টগ্রামের দিদার মার্কেটে বিস্ফোরণে 4 জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে নগরীর দিদার মার্কেট এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। পার্থ। ধন্যবাদ রূপল। আমরা এখন আছি চট্টগ্রামের দিদার মার্কেট এলাকায় এই দিয়ান বাজারের এই মাদ্রাসা ভবনের 3 তলাতে। আজকে কিন্তু সকাল 5:30 থেকে 6টার দিকে এই মাদ্রাসা ভবনে কিন্তু বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। আমরা যে এখন 3 তলা ভবনটিতে আছি, এখানে প্রায় আমরা এসে দেখেছি এটি একটি আবাসিক ভবন, একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে এই ভবনটিতে 3 তলায় কিন্তু সকালে আগুনের সূত্রপাত হয়। তো সেক্ষেত্রে আমরা দেখছি আমরা যে জায়গাটিতে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ঘরটির ভিতর বা এর আশেপাশে যে ঘরটি আছে এখানে কিন্তু বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। তো সেক্ষেত্রে আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম আসলে কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদের এখনো কিন্তু সঠিকভাবে জানাতে পারেনি আসলে এটি তদন্ত সাপেক্ষ বিষয়, এটি কি বিস্ফোরণ নাকি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই বিষয়টি তদন্ত করে দেখানো হবে বলে আমাদেরকে জানিয়েছে এখানকার কর্তৃপক্ষ। আমরা এখন দেখছি চট্টগ্রামের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, পুলিশরা রয়েছে, তারা কিন্তু এখানে আসছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করার জন্য। তবে এখানকার এসে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, এখানের বিস্ফোরণের ভয়াবহতা এতটাই ছিল যে এই ভবনের কিন্তু 3 তলার ভবনের সামনের দিকটি কিন্তু পুরোপুরি ভেঙে গেছে, এমনটি আমরা দেখছি। এছাড়া এই এলাকার যত লোকজন আছে সবার সাথে এসে আমরা কথা বলেছিলাম, তারা বলেছেন 5:30টার দিকে যখন বিকট শব্দে আওয়াজে ভবনটি কেঁপে ওঠে তখনই তারা সবাই নেমে যায়। তো সেক্ষেত্রে এখানে যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু এখানে আছে। তো সেক্ষেত্রে আমরা কয়েকজন এলাকাবাসীর সাথে একটু কথা বলছি। আজকে এলাকাবাসীর সাথে একটু আমরা কথা বলতে যাচ্ছি। আজকে তো এখানে ভয়াবহ একটা বিস্ফোরণ ঘটেছে, কিভাবে ঘটেছে আপনারা জানেন কিনা? আমি তো পাশে বিল্ডিং ছিলাম, এটা আওয়াজটা শুনছি আর কি। এটা বিকট একটা আওয়াজ পাওয়ার পরে আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আসার পরে দেখলাম এখানে আগুনের সূত্রপাত, আগুন হয়েছে।
বিকট আওয়াজটা কিসের মাধ্যমে? আর আমরা তো দেখছি বিল্ডিং এর না না মানে অনেক বড় আওয়াজ, এটা ওই গ্যাসের থেকে। এখানে আমাদেরকে যেমনটি বলছিলেন যে এখানে যে বিকট শব্দে আওয়াজের মাধ্যমে কিন্তু এই ভবনটি অনেকটা প্রকম্পিত হয়ে ওঠে। তো সেক্ষেত্রে এখানকার এলাকাবাসী যারা রয়েছে বা এই ভবনটিতে যারা থাকে তারা অনেকটা নেমে গেছে নিচে, এবং নিচে নেমে যাওয়ার পরে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এসে তারা এখানে আগুন নিভিয়েছে। আর এইখানে আমরা এখনো পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, এই ঘটনায় এখনো পর্যন্ত 4 জন আহত রয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু বাননিটে ভর্তি করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা একটু আগে দেখতে পেয়েছি পুলিশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে এসেছে, তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে কি কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে তারা এখনো বলতে পারছে না। এটি কি আগুন কিনা বা কোনো বিস্ফোরণ কিনা বা অন্য কোনো বিষয় আছে কিনা এখানে, এই বিষয়টিও তারা কিন্তু এখানে খতিয়ে দেখছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটি একটি মাদ্রাসা ভবন, এবং এই মাদ্রাসা ভবনের যে 3 তলায় বিস্ফোরণ ঘটার কারণে কিন্তু এই ভবনের সামনের দিকের অনেক অংশই ভেঙে যায়। এবং আমরা দেখেছি পার্শ্ববর্তী যে ভবন রয়েছে, পার্শ্ববর্তী ভবনেরও কিন্তু কিছু অংশ এখানে ভেঙে গেছে বিস্ফোরণের আওয়াজে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা আছেন, এলাকাবাসী আছেন, সবাই আসছেন। আসলে কিভাবে বিস্ফোরণটি ঘটেছিল তা আমরা জেনে পরবর্তী সংবাদে আপনাদের জানিয়ে দিব। চট্টগ্রামের দিদার মার্কেটে বিস্ফোরণে 4 জন দগ্ধ হয়েছেন, আর তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা পার্থপ্রতিম বিশ্বাসের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে তার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। লাগাম ছাড়া দূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয় 2013 সালে প্রণয়ন করে দক্ষিণ এশিয়ার প্রথম ইটভাটা সংক্রান্ত আইন। প্রণয়নের 3 বছর পরও এই আইন বাস্তবায়নে নেই কোনো উদ্যোগ। এদিকে উন্নয়নের স্বার্থেই বর্তমান প্রেক্ষাপটে ইট তৈরি বন্ধ করে দেওয়াও সম্ভব নয়। ফলে বৈধ আর অবৈধতার দোলাচলে রয়েছে দেশের ভাটাগুলো। এজন্য সরকারের সিদ্ধান্তহীনতাকেই দুষছেন পরিবেশবিদরা। ইটভাটার জীবন নিয়ে শাতিলা শারমিনের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 3য় ও শেষ পর্ব। আর ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। বিদেশি দাতা সংস্থা বা ব্যক্তি উদ্যোগে তৈরি এ ধরনের হাইব্রিড ইটভাটা দেশে হাতে গোনা। এই প্রযুক্তিতে চুল্লির ধোঁয়া বাতাসে ছড়ায় না, ফলে দূষণের মাত্রা উঁচু চুল্লির জিগজাগ ভাটার থেকে অপেক্ষাকৃত কম। এখানে ইট তৈরিতে ব্যবহার করা হয় মেশিন, তাই শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকিও তুলনামূলক কম। আর উৎপাদন চলে পুরো বছর জুড়ে, ফলে 6 মাসের মৌসুমী শ্রমিকের মতো অনিশ্চয়তায় থাকেন না এখানে কাজ করা শ্রমিকেরা। এখনো এটাকে ইট ভাটা বলা হয়, বাট এটা একটা ইন্ডাস্ট্রি। ওই জমি কাটা যাবে না, এইটা করা যাবে না, এত কিছু থাকে। নইলে একটা প্রপার গাইডলাইন দেওয়া হোক। দেশে কেন ব্যাপক হারে বিনিয়োগ হয়নি এ ধরনের উন্নত ভাটায়? এর উত্তর মিলবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন 2013-তে। আইনে কয়েকটি পদ্ধতির ভাটা তৈরির নির্দেশনা রয়েছে। উঁচু চিমনি জিগজ্যাগ পদ্ধতির কথা যেমন বলা হয়েছে, তেমনি উন্নত প্রযুক্তির হাইব্রিড বা টানেলের মতো ভাটার কথাও আছে। ফলে অপেক্ষাকৃত কম খরচে অধিকাংশ ভাটা মালিকই তাদের ভাটাকে উঁচু চিমনিতে রূপান্তর করে। আগে ছিল হাওয়া ভাটা, ওটা চেঞ্জ হইলো, ওখানে জিগজ্যাগ এটাও চালু রইলো। অনেক সরকার নেক্সটে কি পরিবর্তন তা জানি না। জিগজ্যাগ করতে 50 লাখ থেকে 70 লাখ টাকা খরচ গেছে, আবার পরে দেখো এটা চলবে না, আরো কাইন্ড করতে হচ্ছে। বাংলাদেশে উন্নত প্রযুক্তির হাইব্রিড ইটভাটা রয়েছে 71টি, আর টানেল ইটভাটার সংখ্যা 40টি। এছাড়া যে উচ্চ ইটভাটাগুলো রয়েছে সেই ইটভাটাগুলো কিন্তু এখনো পর্যন্ত বায়ু দূষণের জন্য দায়ী। আর এই বায়ু দূষণ কমাতে হলে সবচেয়ে আগে যেটি প্রয়োজন তা হচ্ছে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কি ধরনের ইটভাটা স্থাপন করা হবে তা সরকারের পক্ষ থেকে একটি শক্ত দিক নির্দেশনা। আপনি এসিকে করেন, জিগজ্যাগ করেন, আর টানেল ক্লিন করেন এবং অটো করেন, যেটাই করেন। এখন মূল সমস্যা যেটা বাড়ছে সেটা হলো মাটি নিয়ে। তো এখন তারা বলতেছে একদিকে যে আপনি উন্নত মানেরই করেন, ক্লিন করেন, আবার বলতেছে মাটি ইউজ করা যাবে না। তাহলে এটা কেমন হয়ে গেল? কন্ডিশন হয়ে গেল না? পরিবেশ আইনজীবীরাও দুষছেন বর্তমান আইনের দুর্বলতাকে। সরকার বলছে মাটি দিয়ে ইট প্রস্তুত করা হবে না, অন্যদিকে সরকার যেগুলোকে আধুনিক বলছে সেগুলো আসলে মাটি দিয়েই ইট প্রস্তুত করবে, বরং সেই ইটগুলো প্রস্তুত করতে আরো বেশি মাটির প্রয়োজন হবে। ফলে সরকারের সিদ্ধান্তহীনতা এখানে একেবারেই স্পষ্ট। ধাপে ধাপে পদ্ধতির পরিবর্তন না এনে একবারেই মাটি ছাড়া ইট তৈরির পরিকল্পনার দাবি পরিবেশবিদদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিনই বাড়ছে ভারত থেকে পাথর আমদানি, যেটিকে কেন্দ্র করে হিলিতে গড়ে উঠেছে পাথর কেনাবেচার বিশাল বাজার। প্রতিদিনই এই বন্দরে বিক্রি হচ্ছে কোটি টাকার পাথর। এতে বাড়ছে সরকারের রাজস্ব আয়ও। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
পাথরে ছেয়ে গেছে হিলি স্থলবন্দরের পানামা ওয়্যারহাউজের মাঠ। ওয়্যারহাউজের 1/3 জায়গা জুড়ে এখন শুধুই পাথর। হিলি কাস্টমসের হিসেব অনুযায়ী গত 6 মাসে স্থলবন্দর দিয়ে 3,90,000 মেট্রিক টন পাথর আমদানি হয়েছে। মোটা অঙ্কের রাজস্ব আয় হয়েছে সরকারের। পাথর থেকে গভর্নমেন্টের 26,63,00,000 টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে। এই পাথরগুলির মধ্যে স্টোন, চিপস, বোল্ডার এই সমস্ত পাথর আমদানি হচ্ছে। পাথর স্বাভাবিক মাত্রায় আমদানি হচ্ছে। পাথর আমদানিকে কেন্দ্র করে বিশাল বাজার গড়ে উঠলেও জায়গা স্বল্পতার কারণে জটিলতার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ঢাকাতে যাচ্ছে, পদ্মা সেতুতে যাচ্ছে, তারপরে গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টগুলোতে যাচ্ছে, প্রাইভেট প্রজেক্টে যাচ্ছে। প্রতিনিয়ত 1.5 থেকে 2 কোটি টাকা পাথর বেচা কিনা হয়ে থাকে। যদি জায়গার সংকুলন হতো, পোর্টের মধ্যে পর্যাপ্ত জায়গা থাকতো, তাহলে এই পোর্ট আরো বেশি করে পাথর আসতো। আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে বন্দরের সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। সময় সংবাদ, হিলি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শিশুদের জন্য বাড়তি বিনোদন যোগ করেছে মেলার ভেতরে ছোট পার্ক। অভিভাবকরাও ক্লান্তি কাটানোর সুযোগ নিচ্ছেন পার্কে এসে। রাইডের টিকিট নিয়ে তাদের কোনো অসন্তোষ না থাকলেও পার্কটি আরেকটু বড় পরিসরে করার পক্ষে মত দিলেন তারা। আর ছুটির দিনে জমজমাট হলেও অন্যান্য দিনে প্রত্যাশা মতো টিকিট বিক্রি হয় না বলে জানান পার্ক কর্তৃপক্ষ। ইচ্ছে মতো উঠছে কেউ হেলিকপ্টারে, কেউ ঘোড়সওয়ার, আবার কেউ অভিভাবকের পাশে বসে দোলনায়, নাগরদোলায় আর দোল খাওয়ার সাম্পানে যাত্রী বেশে, কেউ বা চলছে ট্রেনে। হই হুল্লোড় আর উচ্ছ্বাসে একটু বেশি প্রাণবন্ত বাণিজ্য মেলার ছোট্ট এই শিশু পার্ক। রেলগাড়িতে, হেলিকপ্টারে, আর কি জানি ওই যে দুলনা, হাতিতে উঠছি, ঘোড়ায় উঠছি। এই জায়গাটা বেশি আকর্ষণীয় মনে হচ্ছে, বিশেষ করে আমার বাচ্চার জন্য। বাচ্চারা তো আসলে ওইভাবে কেনাকাটা এসব পছন্দ করে না, একটু এই ধরনের একটু আনন্দ পেলে ওরা বেশি মজা পায়। মেলায় কেনাকাটার ব্যস্ততার পাশ কাটিয়ে শিশুকে আনন্দ দিতে এই পার্কে এসেছেন অভিভাবকরা। উপভোগ করছেন বিভিন্ন রাইডও। নৌকাতে উঠে ভালো লাগছে, বাট ভয়টা আমি একটু বেশি পেয়েছি। অনেক বেশি ফান করা যায় এখানে উঠে, একটা আলাদা রকম এক্সাইটমেন্ট আছে। বাচ্চা একা ভয় পাবে এইভাবে আসলে আমার ওঠা মজা লেগেছে। হ্যাঁ, ছোটবেলার কথা অবশ্যই মনে পড়ে গেছে, মানে বাচ্চার সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম। পার্কের 6টি রাইডের প্রতিটি টিকিট বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। তবে দর্শনার্থীদের ভিড়ের তুলনায় রাইডের সংখ্যা বেশ কম বলে মনে করেন অভিভাবকরা। পরিবেশটা আসলে আরেকটু উন্নত হলে মনে হয় ভালো হতো, যেহেতু মানুষের এত গ্যাদারিং এখানে। টিকিটের দাম এগুলো তো ঠিক আছে বাইরের এয়ার টিকিট হিসাবে, রাইডের সংখ্যা আসলে কম, আরো বেশি মানুষ সমাগম যখন বেশি আরো বেশি দরকার ছিল। ছোট পরিসরে জায়গা বরাদ্দ পাওয়ায় রাইড বাড়ানো সম্ভব হচ্ছে না বলে জানান কর্তৃপক্ষ। শুক্রবার দিন সকাল থেকে একটু ভিড় থাকে, আর শনিবারে মোটামুটি একটু থাকে, আর রবিবার থেকে ভিড় তেমন হয় না বললেই চলে। জায়গা বেশি হলে আমরা ওই সময় রাইডস আমরা বাড়াতে পারবো, ওই সময় তো প্রবলেম হবে না আমাদের। পার্ক এলাকায় যেন চুরি, পকেটমারের মতো কোনো ঘটনা না ঘটে, সেদিকে বাড়তি নজর রাখার পরামর্শ আগতদের। আবদুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম দিন আজ। আর এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কাজল। রূপল, আজকে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলার কিন্তু 7তম দিন, এটি আপনি জানেন। সেক্ষেত্রে আজকে এবং বাণিজ্য মেলার যে মাসব্যাপী বাণিজ্য মেলা, এর কিন্তু আজকে শুক্রবার শেষ ছুটির দিন। সেক্ষেত্রে আজকে অন্যান্য দিনের তুলনায়, অন্যান্য ছুটির দিনের তুলনায় কিন্তু আজকে শুক্রবার একটু ভিন্ন আমরা দেখেছি। সেক্ষেত্রে সকাল থেকে যখন আমরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করছিলাম, তখন থেকে কিন্তু আমরা ভিড় উপলক্ষ করছি। সেক্ষেত্রে আমরা একটু হলো যেটি জরিপ করেছি, সেটি হচ্ছে যে প্রতি মিনিটে কিন্তু কমপক্ষে 3 থেকে 4 জন মেলা প্রাঙ্গণে আজকে সকাল থেকেই প্রবেশ করছেন। সেক্ষেত্রে বাণিজ্য মেলা অন্যান্য দিনের তুলনায় আজকে মোটামুটি শেষ শুক্রবার, শেষ ছুটির দিন হিসেবে, যেহেতু সাধারণ দর্শনার্থী এবং ক্রেতারা যারা সরকারি চাকরি করেন এবং বিভিন্ন কর্মক্ষেত্রে যারা চাকরি করেন, তারা কিন্তু এই দিনগুলোর জন্য অপেক্ষা করেন। সেক্ষেত্রে বাণিজ্য মেলার শেষ দিন উপলক্ষে আজকে কিন্তু মোটামুটি ভিড় সকাল থেকেই শুরু হয়েছে এবং ভিড়গুলো উপলক্ষে দেখেছি যে গৃহস্থলী পণ্য, ইলেকট্রনিক্স পণ্য সহ মোবাইল যে কোম্পানির যে স্টলগুলো রয়েছে, এই স্টলগুলো কিন্তু তাদের ভিড় উপলক্ষে করছি আমরা। সেক্ষেত্রে বিভিন্ন যে স্টলগুলো রয়েছে গৃহস্থালী এবং ইলেকট্রনিক্স সাথে মোবাইল কোম্পানি যে মোবাইলগুলো রয়েছে, এই স্টলগুলোতে কিন্তু বিভিন্ন ভাবে তারা ছাড় দিয়েছেন। সেক্ষেত্রে কোনো
কোনো মোবাইল কোম্পানি তাদের 20% ছাড় দিচ্ছেন, কোনো প্যাভিলিয়নে আমরা দেখেছি যে 25 থেকে 30% পর্যন্ত ছাড় দিয়েছেন। এবং গৃহস্থালী যেগুলো স্টল রয়েছে সেই স্টলগুলোতে আমরা কথা বলেছি যে স্বাভাবিক দিনের তুলনায় এবং ছুটির দিনের তুলনায়, অন্যান্য ছুটির দিনের তুলনায় তারা যেভাবে প্রত্যাশা করেছিলেন এবং আজকে সেই প্রত্যাশা কিন্তু কয়েক গুণ তারা বৃদ্ধি ভাবছেন যে কয়েক গুণ তাদের বেচা বিক্রি বেড়ে যাবে। এবং ক্রেতা দর্শনার্থী যেভাবে প্রবেশ করছেন সকাল থেকেই, সেক্ষেত্রে অন্যান্য প্যাভিলিয়ন, অন্যান্য স্টলগুলো রয়েছে পণ্যের, সে পণ্যর সংশ্লিষ্ট স্টলগুলোর সাথে আমরা কথা বলেছি যে তারাও জানিয়েছে তাদের আজকের বিক্রি গত দিনগুলোর তুলনায় কিন্তু পর্যাপ্তভাবে বেড়ে যায়। এবং ক্রেতা দর্শনার্থীদের সাথে আমরা কথা বলেছি যে তারা অনেকেই যারা মেলা প্রাঙ্গণে যারা এসেছেন এর আগে যে দেখতে শুধু, এবং সেক্ষেত্রে তারা কিন্তু আজকে ভাবছেন সেটি হচ্ছে যে কোনোভাবেই আজকের দিনটি কিন্তু তারা ছেড়ে যাবেন না, যে তাদের নির্দিষ্ট যে পণ্যগুলো সে পণ্যগুলো তারা কিনে নিয়ে যাবেন। সেক্ষেত্রে মেলা প্রাঙ্গণে আজকে যে ভিড় আমরা উপলক্ষ করছি সে ভিড় কিন্তু বিকেল নাগাদ আরো কয়েক গুণ বেড়ে যাবে। সেক্ষেত্রে আজকের সার্বিকভাবে মেলা প্রাঙ্গণে একটি উপচে পড়া ভিড় আমরা দেখব কয়েক গুণ বেশি। রূপল, এই ছিল এখন পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 27তম দিন আজ, আর আজ শেষ শুক্রবার, যার ফলে মেলা প্রাঙ্গণে দেখা গেছে কিন্তু সকাল থেকে উপচে পড়া ভিড়। আর মেলা প্রাঙ্গণ থেকে খবর জানাচ্ছিলেন কাজল আব্দুল্লাহ। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন 2016 সালে দেশের 27 লাখ মানুষ কর প্রদান করেছে। 2015-তে যে সংখ্যা ছিল মাত্র 13 লাখ। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি। কার্যকর সীমান্ত ব্যবস্থাপনার জন্য তথ্য উপাত্ত পর্যালোচনা শীর্ষক সেমিনারে রাজস্ব ফাঁকি, অবৈধ বাণিজ্য বন্ধ করতে কাস্টমস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমদ সহ কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান সহ 13 ব্যক্তি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সহ 7টি প্রতিষ্ঠানকে সার্টিফিকেট অব মেরিট প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড। সম্মাননা গ্রহণ করছেন। মনে হতো যে একবার যদি পয়সা দিই, এই করটা দিই, তাহলে আজীবন হয়রানির শিকার আমি হব। গত 10 বছরে হয়রানি করাটা ব্যাপকভাবে কমে গেছে। তার প্রমাণ হলো মাত্র 14 লাখ লোক কর দিত। এবারে স্বতঃস্ফূর্তভাবে করদাতার সংখ্যা আমরা যে টার্গেট করেছিলাম সারা বছরের জন্য, সেটা পেরিয়ে তার উপরে চলে গেছে। এখন 26 লাখের মতো আছে, 27 লাখ। শুল্ক ফাঁকি রোধ ও দুর্নীতি প্রতিরোধে মাঠ পর্যায়ে যৌথভাবে কাজ করতে যাচ্ছে ভ্যাট, গোয়েন্দা ও দুর্নীতি দমন কমিশন দুদক। যৌথ কাজের অংশ হিসেবে প্রথমেই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এজন্য গতকাল রাজধানীর নিউ স্ক্যাটনে কয়েকটি কমিউনিটি সেন্টারে অভিযান চালানো হয়। এখনো পর্যন্ত পুলিশ কনভেনশন হল ও লেডিস ক্লাবে বিয়ে সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স UITS এর 2017 সেশনে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত নবীন বরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূত, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অ্যান্ড ট্রাস্টিজ উপস্থিত ছিলেন। এ সময় জঙ্গিবাদ থেকে দূরে থাকতে নবীন শিক্ষার্থীদের আহ্বান জানান আমন্ত্রিত অতিথিরা। বিবিএস কেবলস লিমিটেড এর বার্ষিক ডিলার কনফারেন্স 2017 অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত কনফারেন্সে প্রতিষ্ঠানটির পরিচালক, কর্মকর্তা, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিবিএস কেবলসের ডিলাররা অংশ নেন। এ সময় বিবিএস কেবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে ডিলারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 2016 সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে কেবলস অপারেটর লিমিটেড সংগঠন কোঅপ। গতকাল রাজধানীর শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে মোট 95 জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা AF হাসান আরিফ। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 31 নং ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম রাসেল সহ সংগঠনটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 700 মেধাবী
দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির অ্যালামনাই অ্যাসোসিয়েশন। দেশের প্রথম শ্রেণীর 9 শিল্পপতির অর্থায়নে প্রথম ও দ্বিতীয় বর্ষের পড়ুয়া এই শিক্ষার্থীরা অনার্স শেষ হওয়া পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দেশের অন্যান্য বিত্তবানদেরও সামাজিক উদ্যোগের অংশ হিসেবে এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনেরা। জন্মান্ধ সুরমান আলী নবম শ্রেণীতে পড়ার সময় হারান বাবা। 3 সন্তানের সংসারের হাল ধরেন মা রফেলা বেগম। গৃহপরিচারিকার কাজ করে চালিয়ে নেন বড় ছেলে সুরমানের লেখাপড়া। মা যে টাকাটা দেয় সে টাকা দিয়ে আমার চলতে অনেক কষ্ট হয়। যারা স্বাভাবিক তারা অনেক কোচিং বা টিউশনি করে চলতে পারে, দৃষ্টিপ্রতিবন্ধীদের টিউশনি করতে নিতে চায় না। সুরমানের মতো এমন 700 অসহায় এবং মেধাবী অসচ্ছল শিক্ষার্থীর পড়ালেখার খরচের দায়িত্ব নিয়েছেন দেশের 9 শিল্পপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন তারা। বৃত্তি অনুযায়ী একজন শিক্ষার্থীকে বছরে 30,000 টাকা করে 4 বছরে 1,20,000 টাকা দেওয়া হবে। টাকার অভাবে কোনো ছেলে মেয়ের যাতে লেখাপড়া বন্ধ না হয় সেটা নিশ্চয়তা বিধান করা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের কাজ। মাননীয় অর্থমন্ত্রী বলছে যে আমাদের নিজস্ব পয়সায় অর্থায়নে আমরা এই ব্রিজ করব। তো যদি মাননীয় প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী মহোদয় এটা করতে পারেন, আমাদের ছেলেরা আজকে যারা বৃত্তি নিতে আসছেন, যারা বৃত্তি পাচ্ছেন, তারা এই দেশের একজন কর্ণধার হবে। দেশের বিত্তবানরা এগিয়ে আসলে টাকার অভাবে আর কোনো মেধাবীর পড়ালেখা বন্ধ হবে না বলে মনে করেন বিশিষ্টজনরা। 700 জন ছাত্র ছাত্রী, মেধাবী ছাত্র ছাত্রী, হয়তো তাদের পরিবারের অসচ্ছলতা আছে, কিন্তু তাদের যে মেধাবী এটা কোনো সন্দেহ নয়। তাদের এখানে বসেই চিন্তা করতে হবে, আমি হব দেশের প্রধানমন্ত্রী, আমি হব দেশের অর্থমন্ত্রী, আমি হব দেশের রাষ্ট্রপতি। দরিদ্রতাকে জয় করে এসব তরুণদের হাতেই গড়ে উঠুক আগামীর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের উপর 20% কর আরোপের পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। আর এই প্রাচীর নির্মাণের অর্থ জোগাড় করতেই এ ধরনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সচিব সেন সাইপাস জানিয়েছেন, প্রস্তাবটি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের রিপাবলিকান সমর্থকদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন। আর ভবিষ্যতে এটা একটি বড় অর্থনৈতিক প্রস্তাব হতে পারে। তবে এ প্রস্তাবে ভোক্তা, উৎপাদক এবং দুই দেশের সরকারের সম্পর্কে দীর্ঘমেয়াদী জটিলতা সৃষ্টি করতে পারে। এদিকে সীমান্তে দেয়াল নির্মাণ ইস্যুতে পূর্ব নির্ধারিত ওয়াশিংটন সফর বাতিল করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। আগামী সপ্তাহে ওই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা ছিল তার। নিয়মনীতি শিথিল করার পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে মেক্সিকোতে নয় যুক্তরাষ্ট্রে নতুন প্ল্যান্ট স্থাপনের আহ্বান জানিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ফোর্ড, জেনারেল মোটরস এবং ফিয়াট ক্রিসলার সহ বৃহত্তম গাড়ির নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সাথে বৈঠকে কথা জানান তিনি। এর আগে নির্বাচিত হওয়ার পর মেক্সিকোতে প্ল্যান্ট স্থাপন এবং দেশের বাইরে গাড়ি নির্মাণের জন্য প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করেন ট্রাম্প। পাশাপাশি দেশের বাইরে থেকে গাড়ি আমদানি করে বিক্রির ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক আরোপেরও হুমকি দেন তিনি। অতিরিক্ত খরচ এবং কঠোর নিয়ম নীতির ঝামেলা এড়াতে গেল কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে গাড়ি নির্মাণের ব্যাপারে আগ্রহ নেই প্রতিষ্ঠানগুলোর। তবে যুক্তরাষ্ট্রে কার্যক্রম বাড়াচ্ছে ফোর্ড, ক্রিসলার, জেনারেল মোটরের মতো প্রতিষ্ঠানগুলো। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। দূষণের মাত্রা ছাড়িয়ে শীতলক্ষার পানি হয়ে পড়েছে শোধনের অযোগ্য। চাহিদা মেটাতে পদ্মা মেঘনার পানি ব্যবহারের উদ্যোগ স্থায়ী সমাধান নয় বলছেন বিশেষজ্ঞরা। পরিবেশ দূষণ রোধে ইটভাটা সংক্রান্ত আইন হলেও নেই বাস্তবায়ন কার্যক্রম। বৈধ আর অবৈধতার দোলাচলে দেশের ভাটাগুলো। সরকারের সিদ্ধান্তহীনতাকে দুষছেন পরিবেশবিদরা। হিলি স্থলবন্দর দিয়ে বাড়ছে ভারত থেকে পাথর আমদানি, গড়ে উঠেছে কেনাবেচার বিশাল বাজার, বাড়ছে সরকারের রাজস্ব আয়ও। এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শিশুদের বিনোদনে রাইডার পার্ক, টিকিটের মূল্য সন্তুষ্ট অভিভাবকরা। আরো বড় পরিসরে আয়োজনের দাবি দর্শনার্থীদের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।